ওকে এটাই আমাদের রুম দুদিন থাকার জন্য 30 এস রয়। বন্ধুরা, লাহুল অ্যান্ড স্মৃতি এই প্রথম পর্বে তোমরা দেখবে কলকাতা থেকে মানালি পৌঁছানো, মানালি প্যারাগ্লাইডিং, মানালি ঘুরে দেখা, ট্রেনের খাবারে আরশোলা, আরও অনেক ইনফরমেশন। দশমীর বিকেল আমার যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে পায়রাডাঙ্গা থেকে দমদম স্টেশন, দমদম স্টেশন থেকে মেট্রো করে আমি পৌঁছে যাই হাওড়া স্টেশন। নেমে গেছি দমদম। এটা হচ্ছে দশমীর রাত। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে অক্টোবর মাসের 12 তারিখ, এসে গেছে হাওড়া স্টেশন। এই যে পেছনে দেখছো, এই পুজোর সময় কত সুন্দর সাজিয়েছে স্টেশনটাকে। এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 8টা 48। এখান থেকেই শুরু হবে আমার 16 দিনের রোমাঞ্চকর ভ্রমণ। 9টা 55-তে 12311 নেতাজি এক্সপ্রেস করে আমি যাব চণ্ডীগড়। বাইরে প্রচণ্ড শব্দ, স্টেশনের ভেতরে যাই, ভেতরে গিয়ে সমস্ত কথা বলছি। দেখছো পেছনে হাওড়া ব্রিজ, খুবই সুন্দর লাগে এই জায়গা থেকে, ওই জন্য এখান থেকে আমি ইন্ট্রো করি। চলো বাকি কথা স্টেশনের ভেতরে গিয়ে বলছি। এই প্রথম আমি পুজোর সময় কোথাও ঘুরতে যাচ্ছি, আর এত দিনের জন্য যাচ্ছি। কালী পুজোর আগে আসবো। বেশ ভালো, মানে এক্সাইটমেন্ট লাগছে, ভালো লাগছে। কালকা নেতাজি এক্সপ্রেস দিয়েছে নিউ কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই এসে গেছে আমাদের কালকা নেতাজি এক্সপ্রেস। আইসিএফ কোচ। আমার কোচ নাম্বার A3। এই যে এখানেই দাঁড়িয়ে রয়েছে A3, যেখানে দাঁড়াবে। 9টা 15, এখন অনেক সময় রয়েছে। এই ভ্রমণে কিন্তু আমি একা নেই, আমার সাথে আরও একজন রয়েছে, একটা স্পেশাল মানুষ, তোমরা সবাই চেনো। ও আসলে পর আমি দেখা করাচ্ছি। একটা সময় আমি ভাবতাম যে এই পুজোর সময় কারা ঘুরতে যায়, এত সুন্দর একটা উৎসব ছেড়ে, আমাদের প্রত্যেকটা বাঙালির একটা ভালোবাসার উৎসব, সেটা ছেড়ে কে ঘুরতে যায় এই পুজোর মধ্যে। কিন্তু এখন বুঝতে পারি সবই সময়ের অভাব। অনেকে সময় পায় না, তারা এই পুজোর সময় ছুটি পায়, সেই ছুটিতেই সবাই ঘুরতে যায় বিভিন্ন জায়গায়। প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। কেমন আছো বলো? এই তো বাস চলে যাচ্ছে। তো বললাম যে একটা স্পেশাল মানুষ আছে, সবাই চেনো। স্পেশাল তো সৈকত আমার সাথে 15-16 দিন থাকবে, আমরা একসাথেই ঘুরবো। অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম যে এই দিনটা কবে আসবে, বেরাবো আমরা এই লম্বা ট্যুরে। দেবীপক্ষ শেষ, আমাদের পাহাড় পক্ষ শুরু। এই বন্ধুরা, এটা আমার সিট 30 সাইড আপার। এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট এই সেকেন্ড এসির। বন্ধুরা, সময় হচ্ছে 9টা 30, এখনো 25 মিনিট সময় আছে। এর মধ্যে তোমাদের বলি এই ট্রেন সম্পর্কে কিছু কথা। এই ট্রেনটা নেতাজি এক্সপ্রেস, এটা প্রত্যেক দিন চলে হাওড়া থেকে কালকা পর্যন্ত। হাওড়া থেকে কালকা যেতে মাঝখানে 38টা স্টেশনে দাঁড়ায়। প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন স্টেশন, ওখান থেকেও তোমরা অনেকেই উঠতে পারো। সময় লাগে কালকা পৌঁছাতে 29 ঘন্টা 5 মিনিট। আমরা কালকা পর্যন্ত যাব না, চণ্ডীগড় স্টেশনে নেমে যাব। চণ্ডীগড় পৌঁছাবে পরশুদিন সকাল, মানে ভোরবেলায় 1:35-এ, এটাই টাইম রয়েছে। তো ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এটাই একমাত্র ট্রেন যেটা কালকা পর্যন্ত যায়। বন্ধুরা, এবার তোমাদের ট্যুর সম্পর্কে কিছু কথা বলি। ভিডিওর টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি যাচ্ছি স্পিতি ভ্যালি। হাওড়া থেকে যাব চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে মানালি, মানালি থেকে শুরু হবে আমাদের রোমাঞ্চকর ভ্রমণ। খুবই সুন্দর, আলাদাই ল্যান্ডস্কেপ ওদিকে, অন্যান্য জায়গার মতন না। একদম রুক্ষ সূক্ষ্ম পাহাড়, নীল আকাশ, অনেক লেক রয়েছে দেখার, অনেক মনেস্ট্রি, অনেক কিছু আছে। মানে আমি মুখে বললে এখন অনেকটা সময় চলে যাবে, এত কিছু বলছি না। কোথায় কোথায় আমরা থাকবো সেটা একবার তোমাদের বলে দিই। মানালি থেকে কাজা, টাবো, কল্পা, সাংলা, চিটকুল, সারাহান, সিমলা। তো এই কটা জায়গায়
আমরা থাকবো, ঘুরবো। আর এই জায়গাগুলোর মধ্যে রয়েছে অনেক কিছু দেখার। ধৈর্য দিয়ে ভিডিওটা দেখো, একটা ভিডিওতে তো সব দেখাতে পারবো না, পার্ট বাই পার্ট আসবে প্রত্যেকটা ভিডিও। এটা হচ্ছে প্রথম ভিডিও আমার স্পিতি ভ্যালি ট্যুরের। এবার ট্রেনে উঠি, সময় হয়ে গেছে। ঘড়িতে সময় 9:55, ছেড়ে দিল আমাদের নেতাজি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে। কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। এই সময় কলকাতা ছেড়ে যাচ্ছি এত দূরে। ঘুরতে যদি হয় তাহলে এইভাবেই আমাদের সময় বের করে ঘুরতে হবে। এই সেকেন্ড এসিতে সিটগুলো বড় বড় হয়, অনেকটা স্পেস, পর্দা থাকে, ভেতরটা বেশ ভালো, ঠান্ডা, এসি আছে, কম্বল, বালিশ, বেডশিট সমস্ত কিছুই দেওয়া হয়। টিটি মশাই এখন টিকিট চেক করছে। 30 এস রয়। হ্যাঁ, বেশ ভালো স্পিডেই আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে। এবার সোজা বর্ধমান গিয়ে দাঁড়াবে। বাড়ি থেকে আমি রাতের খাবার নিয়ে এসেছি। এই ট্রেনে প্যান্টিকার রয়েছে, তবুও তোমরা চেষ্টা করবে এই মানে প্রথম দিনের যে রাতটা, সেই রাতের খাবারটা বাড়ি থেকেই নিয়ে আসার। বাইরে থেকে ঘরের খাবার অনেক ভালো হয়। যদি আমার মতো স্টেশনের পাশে বাড়ি হয় তাহলে বাড়ি থেকে খাবারটা খেয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি তো অনেক দূর, ওই জন্য আমাকে নিয়ে আসতে হয়। আর সৈকতের বাড়ি কাছেই, তো সৈকত খেয়ে দিয়ে এসছে বাড়ি থেকে। দেখো এই সিটের এখানে কি কি সুবিধা রয়েছে। চিন তাবাকে ডম ডম, এটা দারুণ। এই দেখো লাইট হয়, ভেতরে লাইট রয়েছে, চার্জিং পয়েন্ট। এইভাবে কিছু তোমরা ঝুলিয়ে রাখতে পারো, এটা বের করে। ওদিকেও রয়েছে, তো খুবই সুন্দর ভেতরটা। ওদিকে আয়না রয়েছে, চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। সিটগুলো যথেষ্ট বড় থার্ড এসি থেকে বা স্লিপার থেকে, ওই জন্যই ভাড়া বেশি। এরকম অনেক কিছুই রয়েছে যার জন্য এই সেকেন্ড এসির ভাড়া অনেক বেশি হয়। তার মধ্যে এই পর্দা এইভাবে লাগিয়ে দিয়ে তোমরা একদম জায়গাটাকে সিকিউর করে রাখতে পারো, এটা বেশ ভালো। এই হচ্ছে আমার রাতের খাবার, রুটি আর তরকারি। খাওয়া শেষ। ঘড়িতে সময় 11:05, এসে গেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। হাওড়া ছেড়ে এটাই আমাদের প্রথম হল্ট। 1:03 টাইম ছিল, খুব একটা বেশি লেট করেনি, কিছু মিনিট লেট। 5 মিনিট এই স্টেশনে দাঁড়াবে, তারপর ছেড়ে যাবে। এরপরে রয়েছে দুর্গাপুর 12:01, মানে কালকে 13 তারিখ 12:01 দুর্গাপুর স্টেশন গিয়ে পৌঁছাবে। তারপর আসানসোল, ধানবাদ। চলো, ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন। অনেকটা পথ, অনেক কটা স্টেশন, সব কটা দেখানো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। রাত অনেক হয়ে গেছে, সবাই মোটামুটি শুয়ে পড়বে এখনই। তো আমিও আমার আপার বাড়িতে উঠে যাব। নিচে রয়েছে এই কাকু, আমি উপরে সৈকত দিকে উঠে পড়েছি। এবার বিছানা করতে হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে বালিশ, কম্বল, আর এর মধ্যে রয়েছে বেডশিট, টাওয়াল, দুটো বেডশিট, আর ঠান্ডা লাগলে মোটা এই কম্বল। আর উপরেও দেখো এরকম লাইট রয়েছে। আর একটা জিনিস আমি দেখলাম, যেটা থার্ড এসিতে আমি দেখিনি, সেটা হচ্ছে এই জায়গাটা, এটা এসি, এসির হাওয়া এখান থেকে বেরাচ্ছে। যদি চাও তোমরা এসির হাওয়া না খেতে, তাহলে এই জায়গা থেকে বন্ধ করতে পারবে। এদিকে ওপেন, এদিকে অফ। বিছানা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। যখন ঘুম ভাঙবে, যে স্টেশনেই ঘুম ভাঙবে তখন উঠে দেখাবো। এখন শুয়ে পড়ি। এই যে সুন্দর পর্দা রয়েছে, এই আটকে গেল। চলো, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে রাইট 8টা। বাংলা, বিহার, ঝাড়খণ্ড পার করে এখন আমরা রয়েছি ইউপিতে। ঢুকছে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। যদি তোমরা কিছু খেতে চাও, ব্রেকফাস্ট করতে চাও, তাহলে করতে পারো। অনেক দোকানপাট রয়েছে, স্টেশনের ওপরেই অনেক কিছু বিক্রি হচ্ছে। ঘড়িতে সময় 8:17, আমাদের ট্রেন ছেড়ে দিল এই স্টেশন থেকে। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 8:05, একদম ঠিকঠাক টাইমেই ঢুকে গেছে। বেশ ভালোই চলছে ট্রেনটা, আশা করছি বাকি পথও ভালোই চলবে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনের পর রয়েছে মির্জাপুর, 8:09 টাইম রয়েছে। এখনও আজকে সারা দিন ট্রেনে থাকতে হবে।
আরও একটা রাত বাকি রয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় 10:10। এখন প্যান্ট্রি কার থেকে দাদারা এসে খাবার অর্ডার নিচ্ছে যে দুপুরে তোমরা কি খাবে। এখানে ভেজ নন ভেজ সব কিছুই পাওয়া যাবে। আমি অর্ডার করেছি এগ থালি, সেটা দিয়ে যাবে। কেমন খেতে হয় সেটা বলছি। এখন অনেকেই ঘুমাচ্ছে, আর এই সেকেন্ড এসি ক্লাসে যেহেতু পর্দা রয়েছে সেই জন্য বেশিরভাগ মানুষই পর্দা দিয়ে এরকম রাখছে, আর যেটা দেখতে একটু অদ্ভুত লাগে, খোলামেলা লাগে না। এরকম পরিবেশ দেখে আমারও ঘুম পাচ্ছে প্রচুর। বন্ধুরা ঘড়িতে সময় 10:49, এসে গেছি প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। বন্ধুরা প্রয়াগরাজ স্টেশন ছাড়ার পর চলে এলো আমাদের দুপুরের খাবার। কিন্তু খাবারে এটা কি? আরশোলা। তো সত্যি এগুলো ঠিক হওয়া উচিত। মানে টাকাটাই বড় বিষয় না, মানুষের শরীরটা, শারীরিক মানে বিষয়টাও দরকার। কেউ ভুলভাল খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তখন কি হবে? খাবারটা রিপ্লেস করে না দিয়ে যায় না, আর বহুত মাথা গরম হয়ে গেছে। কিছু খাইনি, বহুত জোর খিদে পেয়েছে ভাই, সিরিয়াসলি বলছি, মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ দাদা, আরে बताओ देखो ये प्रॉब्लम ये है, ये देखो बिल्कुल सही, यही है प्रॉब्लम। कंपनी में नहीं ना पड़ेगा। आप मैनेजर है? नहीं, मैं एसी अटेंड करता हूँ सर। अच्छा, मैनेजर को बुलाइए। 4 बार बोला मैंने, 5 बार नहीं बोलूँगा। नहीं बोलना। पिछले वाला दादा भी फोटो खींच के गया है। कौन लेके गया? वो जो गया था अभी। फोटो खींच के कोई फायदा नहीं है। अरे हमारा तो फायदा, मैं तो पैसा दे चुका हूँ भैया। हैं, आपसे पैसा थोड़ी लिया जाएगा। क्यों भैया? ऐसे थोड़ी पैसा लग गया क्या है खाने का? नहीं, अभी तक तो नहीं गया। नहीं, वो पेंटी मैनेजर को पहले बुलाइए, फिर खाना लेंगे। वीडियोटा करो। कौन आप मैनेजर है? अरे मैनेजर तो मैनेजर वेटर तो हमें। दादा मैनेजर को बुलाइए, मैं 4 बार बोला। अच्छा, मैनेजर को बुलाइए, मतलब बुलाइए। मैं 139 में केस ऑलरेडी रजिस्टर कर चुका हूँ। पेंटी मैनेजर अगर नहीं आए यहाँ पे तो मैं दूसरा फोन करूँगा। तो पेंटी मैनेजर जानता है पेंटी मैनेजर के साथ क्या होगा। এটা কি ঠিক? মানুষের কত কিছু হতে পারে বলে नहीं, इसमें तो फॉर्चूनेटली नहीं है। ये 35 है भैया को भेजना। কথা মতন ম্যানেজার বাবু আসেন, এসে ক্ষমা চায়, আমাদের খাবার পাল্টে দেয়। কিন্তু খাবারের এই পরিস্থিতি দেখে আমাদের আর ইচ্ছা হয় না রাতের খাবার এই ট্রেন থেকে খাওয়ার। ট্রেনের খাবার তো ঠিকঠাক লাগলো না, দেখলেই তোমরা কি হলো। ওই জন্য অনলাইনে আমরা পিৎজা অর্ডার করেছি। কোন স্টেশনে আসবে? আলিগড়। আলিগড় স্টেশনে। বন্ধুরা ঘড়িতে সময় 6:40, এসে গেছি আলিগড় রেলওয়ে স্টেশন। 6:05 টাইম ছিল। এসে গেছে আমাদের ডমিনোজ পিৎজা। আমরা যে পিৎজা অর্ডার দিয়েছিলাম সেই ডমিনোজ থেকে পিৎজা চলে এলো একদম গেটেই। ও দেখো, দারুণ। তো ট্রেনে বসে এই প্রথম আমি পিৎজা অর্ডার করে খাচ্ছি। ভালো, বেশ দারুণ। বন্ধুরা ঘড়িতে সময় রাইট 9টা, এসে গেছি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 8:55। রাইট টাইমেই এসে গেছে। আগে একটু দাঁড়িয়েছিল অনেকক্ষণ, ওই জন্য লেট হয়েছে। জেনারেল কোচ है ना उधर। এই দিল্লি থেকে আর মাত্র 8টা স্টেশন পর চণ্ডীগড়। কি আছে এটা? ও ভেজ নন ভেজ থালি। রাতের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এখন সময় 9:19। পুরো কোচে সবাই ঘুমাচ্ছে লাইট অফ করে। তো মোটামুটি চণ্ডীগড় স্টেশনেই সবাই নেমে যায়, এই ট্রেন প্রায় ফাঁকা হয়ে যায়। আমি আগেরবার যখন গেছিলাম কালকা, সেইবার আমি দেখেছি যে চণ্ডীগড়েই বেশিরভাগ মানুষ নেমে সিমলা মানালি যায়। যারা টয় ট্রেন করে সিমলা যেতে চায় তারা কালকা যায়, কারণ কালকা থেকে সিমলা টয় ট্রেন চলে। ঘড়িতে সময় 1:30, এসে গেছি আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। এরপরে রয়েছে চণ্ডী মন্দির 2:33, তারপর 3টের সময় কালকা।
এই ট্রেন চণ্ডীগড় স্টেশনে অনেকক্ষণ দাঁড়ায়, 50 মিনিট, তো অনেক সময় পাওয়া যায় নামার জন্য। আজকে 14 তারিখ অক্টোবর মাসের। আগের বার যখন এসেছিলাম তখন কালকা গেছিলাম, কালকা হয়ে সিমলা হয়ে মানালি গিয়ে মানালি ঘুরে এসেছিলাম চণ্ডীগড়। এইবার কিন্তু উল্টো করছি, এবার মানালি হয়ে ঘুরে সিমলা হয়ে কালকা এসে ট্রেনে উঠবো আর হাওড়াতে ফিরবো। এই দেখো স্টেশন বাইরে থেকে। এখন আমরা ধীরে ধীরে বাইরে যাচ্ছি স্টেশনের, তারপর গাড়ি করে রওনা দেব এই চণ্ডীগড় থেকে মানালির পথে। এখানে রয়েছে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা যাব, তাই তো? চণ্ডীগড় থেকে মানালি 275 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 5 ঘন্টা 51 মিনিট, কিন্তু তারও বেশি সময় লাগতে পারে। বন্ধুরা, 15 দিনের লাহুল অ্যান্ড স্পিতি ভ্রমণ আমি করছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে। চণ্ডীগড় থেকে চণ্ডীগড় এই ভ্রমণ প্যাকেজে সমস্ত সুবিধা থাকবে, যার জন্য আমাদের এই ঘোরা খুবই সুন্দর হবে, সহজ হবে। একদম রোডের পাশে এই ধাবা রয়্যাল। 29 ঘন্টা সবাই ট্রেনে ছিল, সবাই ক্লান্ত, এখন একটু এখানে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে কিছু, তারপর আবার এখান থেকে আমরা সবাই রওনা দেব। এখানে বেশ ঠান্ডা লাগছে, গরম গরম এখন খাবো মিল্ক টি। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:19 আর চারিপাশে দেখছো কি দারুণ পরিবেশ, আলো ফুটে গেছে। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, এই যে পেছনেই ধাবা। আমরা এখন রয়েছি মান্ডি থেকে কিছুটা দূরে একটা জায়গায়, নীলাম রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়া করছি এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। আমি চণ্ডীগড় স্টেশন থেকেই টি শার্ট পরেছিলাম, গাড়িতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছে, গাড়ির ছাদে ট্রলি ছিল, ট্রলি নামিয়েছি, দাদাকে বললাম নামিয়ে জ্যাকেট টুপি বের করে পরেছি। ये आपको वापसी में नहीं मिलेगा। নদীর কলকল শব্দ, তার সাথে এরকম দৃশ্য। আমরা এখন যেখানে রয়েছি এখানে একটা মন্দির রয়েছে, যেটাকে হিমাচল প্রদেশের মাতা বৈষ্ণব দেবীর মন্দির বলা হয়। এখন কিন্তু আমরা কুল্লুতেই রয়েছি। ওপরে ভিডিও করা যাবে না, ওটা লেখা রয়েছে, এই দেখো। তো ওপরে আর ভিডিও করে দেখাচ্ছি না, তোমরা যারা আসবে তারা নিজের চোখেই দেখো। বন্ধুরা, খুবই সুন্দর এই মাতার মন্দির, হামাগুড়ি দিয়ে যেতে হয়, আসলে বুঝতে পারবে, খুবই সুন্দর। এটা কালী মাতার মন্দির, এটা ছাদের ওপরে রয়েছে। ফাইনালি বন্ধুরা এসে গেছি আমাদের হোটেল, পেছনে দেখছো নিউ আম্বিকা ইন্টারন্যাশনাল। এখন সময় হচ্ছে 11:50। খুবই সুন্দর এই হোটেল, এখানেই থাকবো। চলো ব্যাগ ট্যাগ সব নিয়ে নিই যা রয়েছে। বাহ, দেখো বন্ধুরা কি দারুণ, এটাই আমাদের রুম 2 দিন থাকার জন্য। 2 নাইট আমরা এখানে থাকবো। এই হোটেল থেকে ম্যাল রোড বেশি দূর না, পায়ে হাঁটা পথ। বিশাল বড় টয়লেট, এই হচ্ছে বিছানা, খুবই সুন্দর। একটু পরে এত সুন্দর থাকবে না, সব এল্লো বেল্লো হয়ে যাবে। এখানে 2টো চেয়ার রয়েছে, মাঝখানে টেবিল, এদিকে বড় টিভি। দেখছো কি দারুণ। সেই 12 তারিখ রাতে বেরিয়েছিলাম, আজকে 14 তারিখ। এই যে মানালি শহর, এখানে কিন্তু স্নোফল হয়, মানে বছরের কিছু সময় পুরো বরফে ঢাকা থাকে, সাদা সাদা লাগে, হেভি লাগে দেখতে। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু রেস্ট করেছি। এখন যাচ্ছি
দুপুরের খাওয়া দাওয়া করতে। দারুণ খিদে পেয়ে গেছে। মানালিতে আমাদের প্রথম দিন, বেশি কিছু করার নেই। আজকে খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। কালকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যা যা ঘোরার জায়গা আছে এই মানালিতে সেগুলো করব। পরশু দিন 16 তারিখ মানালি থেকে যাব কাজার উদ্দেশ্যে। রাস্তায় অনেক কিছু দেখার আছে, প্রথমবার দেখবো, মানে অনেক, ওই জন্যই বেশি এক্সাইটেড রয়েছি। এই হচ্ছে এই হোটেলের ডাইনিং রুম, এখানেই খাওয়া দাওয়া হয়। আজকের মেনু হচ্ছে রাইস, হ্যাঁ, ঘি, কাঁচা লঙ্কা, বেগুনি, আলু ভাজা, পাবদা মাছের সর্ষে বাটা আর ডাল। এই যে খাওয়া দাওয়া করছি, বাকি দিনগুলো যা যা খাবো সবই কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে। মানে একদমই বাঙালি খাবার তোমরা এই ঘোরার মাঝখানে পাবে, যেটা খুবই ভালো একটা জিনিস। খাওয়া দাওয়াতে অসুবিধা হয় কোথাও ঘুরতে গেলে পর। কেমন খেতে? ভালো ভালো, বেশ ভালো। উঠে পড়েছি, গাড়ি চলা শুরু হয়ে গেছে। প্রথমে যাচ্ছি সোল্যাং ভ্যালি। তো ওখানে প্রথমে যাব, ওটা ঘুরে অনেকক্ষণ সময় ওখানে কাটাবো, তারপর হিড়িম্বা টেম্পল। বন্ধুরা, একটা জিনিস এখন আমি তোমাদের দেখাবো, খুব কম দেখা যায়, খুব কম জায়গায় দেখা যায়, কিন্তু মানালি আসলে এই জিনিসটা তোমরা দেখতে পারবে। প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং আর হট এয়ার বেলুন। এই দেখো, এটাই তোমাদের দেখাবো, হট এয়ার বেলুন। কি বড় এটা! এই যে সিলিন্ডার দেখছো গ্যাসের, এগুলোই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। হট বেলুন, এই যে আগুন বেরাচ্ছে, আগুনের দ্বারাই এটা মানে ফুলে থাকে। 1500 এক পার্সেন্ট, আচ্ছা 1500 টাকা একজন। এই দেখো, এখান থেকে এরকম আগুন বেরায়, সেই হিটটাই এই বেলুনটা ফুলে থাকে। তো এটা আলটিমেট একটা এক্সপিরিয়েন্স, যেটা সব জায়গায় করা যায় না। তোমরা অবশ্যই করতে পারো। 1500 টাকা পার পার্সন, একটু বেশি মনে হয়। এটা সব জায়গায় আমরা দেখতেও পারি না। চাইলে তোমরা চড়তে পারো। 450 ফিট উঁচুতে উঠবে না, 6 মিনিট মতো উপরে থাকবে। দড়ি দিয়ে বাঁধা থাকে, এমন না যে দড়ি ছাড়াই তোমরা উড়ে বেড়াবে চারিপাশে, ওরকম না, মানে দড়ি দিয়ে বাঁধা থাকে। প্যারাগ্লাইডিং এ যেরকম ভয়টা থাকে আর কি, এটাই তেমন ভয় নেই। কম ভয় তো থাকতেই পারে, যে বাই চান্স বেলুনটা ফুটো হয়ে গেল, বা দড়িটা ছিঁড়ে গেল, বা গ্যাস শেষ হয়ে গেল। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সোল্যাং ভ্যালি। এখানে পুরো বরফে ভরা থাকে আর এখানে অনেক মানুষ থাকে। এখন তেমন টুরিস্ট নেই। মার্চ, এপ্রিল, মে, জুন এই কটা মাস, আর উইন্টারের সময় যখন একদম বেশি বরফ থাকে তখন মানুষ এখানে অনেক আসে। চলো, এখানে কি কি হয় সেগুলো দেখাবো। অনেক অ্যাক্টিভিটিস আছে। क्या क्या है यहाँ पे एक्टिविटीज? एक्टिविटी है सर, जिप लाइन है, हाँ, रॉकेट पंचिंग है, बॉल है, 3 एक्टिविटी रहेगी। अगर आप कॉम्बो लेंगे सस्ता पड़ेगा, अगर आप सिंगल चीज करेंगे। कॉम्बो कितना लेते हैं? कॉम्बो पड़ेगा सर 2 मेंबर का 1600 रुपये का पैकेज। দুজন 1600 টাকা, একজন করলে 800 টাকা। हाँ जी हाँ जी हाँ जी। 1500। আচ্ছা, এই গাড়িতেও তোমরা চড়তে পারো, দুজন 1500 টাকা। উট আছে, উট চলে এসছে রাজস্থান। গরমে থাকে এই প্রাণী, নিয়ে এসছে এই ঠান্ডা জায়গায়। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্যারাগ্লাইডিং হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে একজন দৌড়ে দৌড়ে নিচে নামছে। এদিকে রয়েছে রোপওয়ে। আচ্ছা, যাওয়া আসা 750 টাকা। অনেকটা উঁচুতে, ওপরে মন্দির আছে আর ভিউটাও দেখা যাবে। গন্ডোলা ঠিক ওরকমই। এরকম ভাবেই তোমরা পাহাড়ের অনেক উঁচুতে যেতে পারো এই রোপওয়ে করে। এই দৃশ্য দেখে মনে মনে ভেবেই ফেললাম আজকে এটা করব। চলো জিজ্ঞাসা করি যে কত কি প্রাইস। আমার তো ভয় লাগছে, প্রথমবার করছি, আমি আগে কোনোদিন করিনি। প্যারাসিলিং করেছি, ওটা একদম অন্যরকম জিনিস, আর এটা অন্যরকম জিনিস। এই জায়গায় দুটো কাউন্টার আছে, একটা শর্ট ফ্লাইয়ের জন্য। তোমরা যদি ওই ওপর থেকে এই মাঠ পর্যন্ত আসো 1000 টাকা,
শর্ট ফ্লাই লেখা রয়েছে, এটা শর্ট ফ্লাইয়ের কাউন্টার। এইটা হচ্ছে লং ফ্লাই 3500। করলে পর লংটাই করা উচিত, ওটাতেই বেশি মজা হবে। 3500 টাকা পার পার্সন, 6 মিনিট মতো আকাশে থাকবে। লং ফ্লাইটা হবে তোমাদের প্রথমে রোপওয়ে করে ওপরে নিয়ে যাওয়া হবে পাহাড়ের উল্টো দিকে। বন্ধুরা টিকিট করে নিয়েছি। এখানে টিকিট করার সময় একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই টিকিট হ্যাঁ না, এর উপরে গায়ে এর উপরে গায়ে। অনেকটা উপরে উঠে গেছি। দেখছো বন্ধুরা, এই অনেকটা এরকম ভাবেই আমরা উড়বো। দেখো আকাশে উঠছে, দেখতে পাচ্ছ হয়তো। এইভাবেই আমরা আকাশে উড়বো, একজন আমাদের সাথে থাকবে, আমরা কিন্তু একা থাকবো না। কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, যদি শুধু রোপওয়ে করে তোমরা আসো এখানে, তাহলে এই যে জায়গাটা দেখছো, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, ভিডিও তুলছে, কারণ জায়গাটা অনেকটা হাইটে। এখান থেকে নিচের ভিউগুলো খুবই সুন্দর দেখায়। যত কাছে এগিয়ে যাচ্ছি ততই বুক ধুপধুপ করছে। এই যে এসে গেছি। এই যে জায়গা বন্ধুরা, এখান থেকেই হচ্ছে, তাড়াতাড়ি করতে বলছে। पकड़ के रखे, आप पकड़ के रखो, चाहे जो मर्जी कर लो, कि इसका हमारा जिम्मेदारी नहीं रहता ना, वो आपका जिम्मेदारी पे है। नहीं पूरा की नंबर से कैसी বন্ধুরা জানি না কি হবে, অনেক ভয় করছে। যাই হোক করছি, সব করিয়ে দিয়েছে, এবার দৌড়াতে হবে। আর ক্যামেরা বা ফোন তোমাদের তোমাদের জিম্মেদারি থাকবে, পড়ে গেলে ওদের কোনো কিছু করার নেই, এটা বলেই দিয়েছে। চলো শুরু করি। আমি ভাবছি ফোনটা হাতে নিয়ে নিই, এই স্ট্যান্ড থেকে যখন তখন খুলে পড়ে যেতে পারে। ওদিক থেকে সৈকত করছে, ও আগে যাবে, আমি পরে যাব। ये बैठना नहीं, आपको यहाँ नीचे तक भागना, लास्ट में। पहली बार कर रहे हैं भैया। कोई बात नहीं सर, तब अभी कोशिश करना है, बैठने का कोशिश बैठना नहीं, क्या एक रोल हो जाएगा यहीं पे ना, फिर ग्लाइडर अगर प्रेशर दिया तो कहीं गिरा देगा ये। नॉर्मली भागना ऑटोमेटिक ही उठा के ले जाएगा ये, जब तक उठाता नहीं भागते ही रहना, ठीक है। मैं ओके बोल दूंगा तब छोड़ देना। अच्छा रेडी? हाँ रेडी, चलो चलो सर, भागते रहना। ओके क्लियर, भागो 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 भागो, ओके। स्टिक थोड़ा डाउन करो सर, बड़ी बड़ी वीडियो, ठीक है, थोड़ा ऊपर। वेरी गुड বন্ধুরা, উঠে গেছি। বন্ধুরা ওঠার সময় একটু ভয় লাগছিল, কিন্তু এখন ঠিক লাগছে। পাখির মতন আকাশে ওড়ার ইচ্ছা সবার থাকে। বর্তমানে বিভিন্ন মাধ্যমও রয়েছে আকাশে ওড়ার, কিন্তু এইটা একদমই আলাদা। बहुत ही अच्छा है भैया, बहुत ही बढ़िया सर, बहुत बढ़िया व्यू है। फोन का तो लैंड हो चुका है सर सर। हाँ, यहाँ पे लैंड करना है ना? हाँ, ग्राउंड में। গ্রাউন্ড में এরকম হাইট থেকে কত ভালো লাগে দেখতে। ओ देखो भाई, ओ भाई, भाई बर्बाद है यार मेरे को। कितने वाले आते हैं বন্ধুরা, খুবই ভালো হলো ল্যান্ডিং। ওঠার সময়ও খুব ভালোভাবে উঠেছি, আর নামার সময় ঠিকভাবে নেমেছি। এই দুটো সময় একটু অসুবিধা হয়, একটু সাবধান জেনে নেবে সব কিছু, যে নিয়মটা কি। তো আমি ফোনটা প্রথমে ভাবছিলাম নেব, নিলাম না। দাদাদের কাছ থেকে গোপ্রো 500 টাকা দিয়ে ভিডিও করিয়েছে, ওটা এখন নেব। তো যদি নিজের ফোন বা ক্যামেরার রিস্ক না নিতে চাও, তাহলে 500 টাকা ইনভেস্ট করে তোমরা ভিডিও করতে পারো। বিশাল ছিল। কেমন অভিজ্ঞতা ছিল বলো তুমি? বলো। দারুণ, দুর্দান্ত না স্যার। ওটার সময় আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই জায়গাটা পুরো এইরকম আর কি, সুব্রত ভিডিওতে আপনারা দেখেছেন তো ওই রকম না। আমি যেহেতু ফার্স্ট, আমি আগে কারোর দেখিনি, আমাকে বললো যে সোজা দৌড়ে যাও। এবার ফার্স্টে স্পিড আপ নিয়ে নিয়েছিলাম, বাট তারপরে যখন হাওয়াতে প্যারাশুটটা খুললো
তখন পুরো টান দিয়ে পিছনে দাঁড় করে দিল আমাকে, কয়েক সেকেন্ডের জন্য আর কি, 1-2 সেকেন্ডের জন্য। তো আমার থমকে গেলাম, তো থমকে যেতে না ওখানে একটা যেহেতু পুরো ঢালু আর পাথুরের জায়গা, তো আমি বসে পড়েছিলাম। বসে পড়তে পুরো দুজন মিলে একটু গড়িয়ে গেছিলাম হালকা, বাট ভাগ্য ভালো ছিল, একটুখানি জাস্ট ভাগ্য ভালো ছিল যে ওই সময় হাওয়াটা দিতে আমরা গ্লাইড করে গেছি, তাহলে খুব মানে বড় একটা বিপদ হতে পারতো। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:14, এসে গেছি হিড়িম্বা টেম্পলের কাছে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এই বন্ধুরা রাস্তা মন্দিরের দিকে যাওয়ার। দারুণ বন্ধুরা, দারুণ এই জায়গা। দুপাশে অনেক দোকান দেখতে পারবে, পুজোর সামগ্রিক, যদি পুজো দিতে চাও তাহলে পুজোর সামগ্রিক নিতে পারো, আরো ঘর সাজানোর অনেক কিছু রয়েছে। এটাই হচ্ছে হিড়িম্বা দেবীর মন্দির, খুবই সুন্দর, অনেকে আছে। এই যে লোকেশন, এই লোকেশনটা দেখে হয়তো অনেকেরই চেনা চেনা লাগছে। একটা মুভি বলিউডের এ জাবানি হ্যাঁ দিওয়ানি, ওই মুভির একটা সিন এখানেই শুটিং করা হয়েছিল। আমি দেখাই, চালিয়ে দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু এখানেই শুট করা হয়েছিল। হ্যাঁ এই জায়গায়, এই জায়গায়। মহাভারতে আমরা ভীমের কথা শুনেছি, তো ভীম যার সাথে বিয়ে করেছিল, হিড়িম্বা বলে একটা রাক্ষসী, মানে রাক্ষস ছিল সে, তো তার সাথে বিয়ে করেছিল, তো তাকেই ডেডিকেট করে এই মন্দিরটা বানানো হয়েছে। চলো যাই। এই যে মন্দির, এই মন্দিরের এখানেই সেম লোকেশনে হিড়িম্বা দেবী মেডিটেশন করতো, ধ্যান করতো, সেই জন্যই এখানে মন্দিরটা বানিয়েছে। দেখো খুবই সুন্দর এই মন্দির, পুরো একদম ওই জাপানি স্টাইলে তৈরি। এটা প্রবেশদ্বার, পেছনেও অনেক জায়গা রয়েছে, অনেকে চারিপাশে বসে রয়েছে, বসার জায়গা রয়েছে। এখন মন্দির খোলা, অনেকে লাইন দাঁড়িয়েছে দর্শনের জন্য। এই দেখো, এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। এখানে লেখা রয়েছে টেম্পল ইজ ওপেন। আমি আর ভেতরে গিয়ে দেখবো না, তোমরা চাইলে দেখতে পারো। বন্ধুরা কাঠের তৈরি এই মন্দির 1553 সালে মহারাজা বাহাদুর সিং তৈরি করেছিল, তো এখনো সেটা দাঁড়িয়ে রয়েছে এইভাবে। ডিজাইনটা এত সুন্দর, ইচ্ছা করবে এখানে ফটো তুলতে তোমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় সন্ধ্যা 7টা। ঘুরে এসে দারুণ খিদে পেয়েছিল, লাঞ্চ করে নিয়েছি। এখন এই সন্ধ্যায় যাচ্ছি ম্যাল রোডে ঘুরতে। কালকে একবার গিয়েছিলাম, একটু ঘুরে চলে এসেছি। আজকে যেহেতু শেষ রাত আমাদের, ওই জন্য এখন যাব, কিছু দরকারি জিনিস কিনবো, ঘুরে দেখবো ম্যাল রোড। মানালি এসছি, আর ম্যাল না ঘুরে মানালি ছেড়ে চলে যাব, এটা হয় না। তো দেখো এই হচ্ছে আমাদের হোটেল, পেছনে বেশ সুন্দর একটা হোটেল। চারিপাশ দেখো, এই গেট দিয়ে পায়ে হাঁটা 3 মিনিটের রাস্তা, চলে যাব ম্যাল রোডে। আর ওখানে গিয়ে কিছু দরকারি জিনিস কিনবো, ঘুরবো। এই যে আমাদের হোটেলের গেট, বেরিয়ে ডান দিকে যাবে সোজা, তারপর আবার ডান দিক, তারপর বাদিকেই ম্যাল রোড। 9টার মধ্যে আজকে ডিনার দিয়ে দেবে, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে। কালকে সকাল 5টার সময় বেরিয়ে যাব কাজার উদ্দেশ্যে। এই যে জায়গা, এখান থেকেই মেন ম্যাল রোড শুরু হয়। কত জমজমাট, লাইট আর লাইট। প্রত্যেকটা হিল স্টেশনে একটা এরকম জায়গা থাকে যেখানে মানুষেরা এসে ঘোরে, বসে, কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। কোথায় বাড়ি? হাওড়া। আচ্ছা দেখো, একটা হাওড়ার ভাই পেয়ে গেছি। কেমন ঘুরছে? কেমন? ভালো। বাহ। কেনাকাটা, খাওয়া দাওয়া একদম জমিয়ে হয় এই ম্যাল রোডে, কি বলো? হ্যাঁ, এখানে বেসিক্যালি ম্যাল রোডে যদি আপনি আসেন, যে সঙ্গে মহিলা থাকে বা ফ্যামিলি থাকে, একটা এক্সট্রা ট্রলি ব্যাগ নিয়ে আসবেন ফাঁকা করে, কারণ সে ব্যাগ আর খালি যাবে না, সে ব্যাগ ভর্তি হয়ে যাবে। আর যদি কোনো আমাদের মতন পেটুক থাকেন, তাহলে তারাও আসুন। ভরপুর খাবার দোকান রয়েছে, বিভিন্ন রকমের খাবার, সেগুলো খাবেন আর মজা করবেন। বন্ধুরা ঘুরিতে সময় রাত 10টা। ম্যাল ঘুরে রাতের ডিনার করে এখন সব রেডি করছি, গুছিয়ে নিচ্ছি। কালকে
লম্বা যাত্রা রয়েছে। পরের ভিডিওতে সব কিছুই দেখতে পারবে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আমরা দুজন ঘুরছি, আমি আর সৈকত। এই দুইজনের প্যাকেজ প্রাইস নিয়েছে কত? পার হেড 31,500 উইদাউট ট্রেন টিকিট। তার মধ্যে খাওয়া, ঘোরা, মানে গাড়ি, হোটেল সব রয়েছে। এক্সক্লুডিং হচ্ছে তুমি যদি প্যারাগ্লাইডিং করো বা কোথাও কিছু এক্সট্রা কিছু করো, সেগুলো আলাদা নিজের খরচা। ট্রেনের টিকিট এটার মধ্যে যোগ থাকবে না। এই পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে, এখনো অনেক পথ বাকি, সব দেখাবো পরের ভিডিওতে।